আজকে আমরা পড়ব হচ্ছে ভাগশেষ উপপাদ্য নিয়ে বা রিমাইন্ডার থিওরেম। আমরা যেমন গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ করতাম, একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করতাম, তখন ভাগফল আসতো, ভাগশেষ আসতো। তেমনি যখন আমি একটা বহুপদীকে আরেকটা বহুপদী দিয়ে ভাগ করব, তখন কি আসবে? ভাগফল আসবে, ভাগশেষ আসবে। তো এই এখন আমাদের কাজ হচ্ছে ভাগশেষ নিয়ে, ভাগফল নিয়ে আমাদের কোনো কাজ নাই। তো ভাগশেষ জানার জন্য আমরা সাধারণত ভাগ করতে হয়, কিন্তু আমরা এখন শিখব কিভাবে ভাগ না করে আমি ভাগশেষটা বের করতে পারবো। ধর একটা বহুপদী আছে, এটাকে যদি আমি x-2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত হবে এটা আমাকে বের করতে বলছে। আমরা ভাগশেষ উপপাদ্য অনুযায়ী আমি বলতে পারবো, যদি কোনো একটা বহুপদীকে x-a দিয়ে ভাগ করি, ভাগ করলে ভাগশেষ হবে f of a। অর্থাৎ যেখানে যেখানে x আছে ওইখানে আমি a এর মানটা বসিয়ে দিলেই আমি ভাগশেষটা পেয়ে যাব। এখন a এর মানটা কিভাবে পাবো? আমি যেই বহুপদী দিয়ে ভাগ করব, এই যে ভাগ করতেছি, এই যে একঘাত বিশিষ্ট বহুপদী, ওইখানে ওইটা থেকে যে সংখ্যাটা বিয়োগ থাকবে ওইটার মান বসাবো। ধরো x+2 আছে, তার মানে আমাকে লিখতে হবে x-2, এভাবে লিখতে হবে। x-a এটার সাথে তুলনা করে আমি পাবো a সমান -2। আচ্ছা, এখন আমি দেখি x+2 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমার ভাগশেষটা কত হবে? x+2 দিয়ে ভাগ করলে a এর মান কত? x -2, তার মানে a এর মান হচ্ছে -2। তো সুতরাং ভাগশেষ কত হবে? সুতরাং ভাগশেষ হবে f of -2। যেখানে যেখানে x আছে ওইখানে ওখানে আমি -2 এর বসাবো, অর্থাৎ -2 স্কয়ার -6 ইন্টু -2 প্লাস 7। তো সুতরাং 4 প্লাস 12 প্লাস 7, তাহলে হচ্ছে কত? 23। তার মানে আমি যদি x+2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ হবে 23। আর যদি x-2 দিয়ে ভাগ করি, x-2 দিয়ে ভাগ করলে তার আমি এইখান থেকে তুলনা করে পাবো a সমান 2। তো সুতরাং ভাগশেষ 2 স্কয়ার -6 ইন্টু 2 প্লাস 7। তো তার মানে হচ্ছে 4, 11 থেকে 12 গেলে -1, তার মানে ভাগশেষ হবে -1। অর্থাৎ যে সংখ্যা দিয়ে ভাগ করি না কেন, আমি ভাগশেষটা সহজেই বের করে ফেলতে পারবো। ভাগশেষ উপপাদ্য সবচেয়ে বেশি কাজে লাগে উৎপাদক বের করার ক্ষেত্রে। সেক্ষেত্রে এটার একটা অনুসিদ্ধান্ত আছে, যেটাকে আমরা বলি হচ্ছে উৎপাদক উপপাদ্য। আচ্ছা, ভাগশেষ তো বিভিন্ন মানের হইতে পারে, বিভিন্ন সংখ্যা হইতে পারে, তেমনি শূন্য হইতে পারে। তো যদি ভাগশেষ শূন্য হয়, যদি ভাগশেষ শূন্য হয়, আচ্ছা আমি যদি 12কে 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? শূন্য হবে। ভাগফল 4, ভাগশেষ শূন্য। তার মানে কি? তার মানে হচ্ছে 12 3 দিয়ে বিভাজ্য, অর্থাৎ 3 হচ্ছে 12 এর একটা উৎপাদক। তো এখানে আমি বলতে পারবো ভাগশেষ যদি শূন্য হয়, তার মানে কি f a সমান শূন্য হবে। f a সমান যদি শূন্য হয়, f of a সমান শূন্য হলে তাহলে কি হবে? ভাগশেষ শূন্য, অর্থাৎ হচ্ছে নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য। কি ধরো x-a দিয়ে ভাগ করলে, x-a দিয়ে ভাগ করলে তার মানে বলতে পারবো হচ্ছে কি x-a একটি উৎপাদক। চলো উদাহরণ দেখি। উদাহরণ যদি আমি দেখি, শুরুতে ধরো x² মাইনাস 2x প্লাস 1। আচ্ছা, আমরা এটা না দেখে -x -6, এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করব। আচ্ছা, এটার উৎপাদক বিশ্লেষণ আমরা শিখছি, কিন্তু এটা আমরা কি বলে উৎপাদক উপপাদ্য দিয়ে যাচাই করব।
ধরো এখানে আমি বিভিন্ন মান বসাবো। কি কি মান বসাতে পারি? 6 এর যেগুলো উৎপাদক আছে ওগুলো দিয়ে বসাবো। 6 এর উৎপাদক কি কি আছে? 1 মানে মাইনাস প্লাস মাইনাস সহ +1 -1 +2 -2 +3 -3 +6 -6 এই বিভিন্ন মান আমি বসাইতে পারি। ধরো 1 বসাই, f(1) সমান কত হবে? f(1) সমান 1 -1 -6 অর্থাৎ কত? -6। আমি যদি 2 বসাই তাহলে 4 -2 -6 তাহলে হচ্ছে -8 -4। আমি যদি -2 বসিয়ে দেখি তাহলে আসবে 4 + 2 -6 অর্থাৎ 0। তার মানে আমি এইটা দিয়ে f(-2) এর ক্ষেত্রে 0 পাচ্ছি। তার মানে আমি কি দিয়ে ভাগ করছি? x - -2 দিয়ে ভাগ করছি, অর্থাৎ x + 2 দিয়ে ভাগ করছি। তার মানে এইটাকে, এই যে বহুপদীটা আছে ওইটাকে যদি আমি x + 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ 0 পাচ্ছি। তার মানে x + 2 হচ্ছে একটি উৎপাদক। তো সুতরাং x + 2 একটি উৎপাদক। এখন আমি যদি উৎপাদক এটা জানতে পারি, তার মানে এখন আমার কি করতে হবে? আমার করতে হবে হচ্ছে কি x + 2 কমন নিতে হবে। x + 2 যদি আমি কমন নিই তাহলে কি হবে? একটা উৎপাদক বিশ্লেষণ চলে আসবে। ধরো দেখি, এখন x² - x - 6 সমান, আমি যদি x + 2 কমন দিতে চাই তাহলে কি লাগবে? +2x লাগবে। যেহেতু +2x এক্সট্রা আনছি তার মানে এটা -3x হয়ে যাবে। তো +2x আর -3x মিলে -x, অর্থাৎ এভাবে ভাঙছি -6। এখন যদি আমি কমন নিই x × x + 2 -3 × x + 2 অর্থাৎ x + 2 × x - 3। এখন দেখো এই যে x² - x - 6 এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করলাম। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার পর আমি দুটো উৎপাদক পাইছি, একটা হচ্ছে x + 2 আর একটা হচ্ছে x - 3। তার মানে হচ্ছে x + 2 হচ্ছে একটা উৎপাদক, x - 3 হচ্ছে একটা উৎপাদক। অর্থাৎ আমি এখান থেকে পেয়ে গেছি জিনিসটা, আমি এখান থেকে বুঝে গেছি হচ্ছে কি x + 2 একটা উৎপাদক হবে। মানে x এর জায়গায় -2 বসালে আমি মান 0 পাবো। আবার যদি আমি এখান থেকে চিন্তা করি, আমি যদি a সমান 3 বসাই অর্থাৎ f(3) বসাই তাহলে কি পাবো? তাহলে আমি 0 পাবো। আর 3 3 9 9 - 3 - 6 অর্থাৎ 0। এটা হচ্ছে আমার কি উৎপাদক উৎপাদকে উৎপাদক উপপাদ্যের মূল বিষয়। সাধারণত তোমার হচ্ছে কি উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে তোমার উৎপাদক উপপাদ্য ইউজ করা লাগে না, তুমি নর্মালি আরো ইজিলি করতে পারবা। এটা জাস্ট জানার জন্য। আর যদি কখনো আসে তোমাকে যদি বলে উৎপাদক উপপাদ্যের সাহায্যে তুমি এটা বিশ্লেষণ করো, তখন দেখবো হচ্ছে কি এই যে ধ্রুবকটা আছে তার যেগুলা কি আছে উৎপাদক আছে ওইটা দিয়ে মান বসাইতে পারো, অথবা তুমি ম্যানুয়ালি নর্মালভাবে যেভাবে করো ওইভাবে রাফে উৎপাদক বিশ্লেষণ করার পর তখন তুমি আইডিয়া পাবে যে কি এ এর মান কি হইতে পারে। ধরো উৎপাদক আসলে x + 5 × x - 7 এরকম একটা উৎপাদক আসলো। তার মানে তুমি বুঝতেছো আমি যদি -5 এবং +7 বসাই, যে কোনো একটা বসাইলে আমি 0 পাবো। তো ওগুলো আমি বসিয়ে অঙ্কটা করে ফেলবো। বুঝতে পারছো? সাধারণত এখান থেকে আসে না, মানে এখান থেকে তোমাকে বলে না যে তুমি উৎপাদকের উপপাদ্যের সাহায্যে তুমি সলভ করো, কিন্তু তোমার আসবে হচ্ছে কি ভাগশেষ নির্ণয় করো। ভাগশেষ কিভাবে বের করবা? ভাগশেষ বের করবা হচ্ছে কি আমি যাকে দিয়ে ভাগ করবো ওখান থেকে a এর মানটা বের করবো, x - a, এখানে a এর মান যা হয় তা। শুধু খেয়াল রাখবা প্লাস থাকলে আমাকে মাইনাস করে নিতে হবে। যেমন x + 2 আছে ওটাকে x - -2 এভাবে লিখে a এর মানটা -2 নিয়ে আসলাম। এভাবে a এর মানটা বের করে তারপর আমি কি ভাগশেষটা বের করে ফেলতে পারবো। এই এতটুকু জানলেই হবে। এখন আমরা 3.5 শুরু করব। 3.5 এ তোমার বেশ কিছু টাইপের ম্যাথ আছে, মানে অনেকগুলা ম্যাথ আছে। ধরো লাভ ক্ষতি সংক্রান্ত ম্যাথ, কাজকর্ম সংক্রান্ত, অমুক এত অংশ কাজ করে অমুক এত অংশ কাজ করে এগুলা, তারপর চৌবাচ্চার ম্যাথ, মুনাফার ম্যাথ, এই টাইপের ভেরিয়াস টাইপের যেগুলো আমরা ওই নিয়মে করতাম সবগুলো একসাথে এখানে 3.5-এ দিছে। কেন? এই সবগুলো আমরা করব হচ্ছে বীজগাণিতিক উপায়ে। তবে একটা কথা হচ্ছে তুমি যদি বীজগণিত উপায় নাও করো তোমাকে ভুল ধরতে পারবে না, তুমি যে কোনো একটা উপায় করতে পারো। তো এই কারণে তোমার শুরুতে অনেকগুলো সূত্র দেওয়া আছে, লাভ ক্ষতি সংক্রান্ত অনেক সূত্র, তারপরে এগুলাকে বিভিন্ন গাণিতিক
চিহ্ন দিয়ে প্রকাশ করে, বীজগাণিতিক চিহ্ন দিয়ে প্রকাশ করে তোমাকে বিভিন্ন সূত্র ডেভেলপ করে দিয়েছে। এগুলো তোমার সূত্রগুলো মনে রাখার দরকার নাই, তুমি মনে রাখতে পারলে ভালো, হয়তো এমসিকিউ আসতে পারে, কিন্তু আমি যখন ম্যাথ করব তখন এইভাবে করার দরকার নাই। শুধুমাত্র আমার দুইটা সূত্র মনে রাখা লাগবে মুনাফার ক্ষেত্রে। এখানে মুনাফা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। ধরো তুমি 1,000 টাকা রাখছো, 5% মুনাফার হারে। এখন এক বছর পর, 1 বছর পর মুনাফা কত হবে? মুনাফা হবে 50 টাকা। এখন টোটাল কত? টোটাল হচ্ছে 1050। 1 বছর পর, 1 বছর পর টোটাল হচ্ছে 1050। এখন যখন নেক্সট বছর শুরু হবে, ওইখান থেকে পার্থক্য হবে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে। যদি সরল মুনাফা হয়, তাহলে আসল কত হবে? আসল ঠিকই আগেরটা, আসল 1000, তার মানে হচ্ছে কি আসল ফিক্সড। আর যদি চক্রবৃদ্ধি মুনাফা হয়, তাহলে আসল কত হবে? আসল হবে 1050। অর্থাৎ প্রতি বছর গ্যাপে গ্যাপে এটা চেঞ্জ হইতেই থাকবে, মুনাফা সহ যোগ হয়ে আসলটা বেড়ে যাবে, অর্থাৎ আসল বাড়তে থাকবে, অর্থাৎ চেঞ্জিং, আসল চেঞ্জ হবে। তো যে ক্ষেত্রে আসল চেঞ্জ হবে না, ফিক্সড আজীবন, ওটা হচ্ছে সরল মুনাফা। আর যে ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর পর, অর্থাৎ সাধারণত 1 বছর পর পর আসল বৃদ্ধি পাবে, ওটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা। কারণ দুই ক্ষেত্রে তাদের দুই রকম সূত্র হবে। সাধারণত সরল মুনাফা যেগুলো অঙ্ক আছে, সেগুলো তোমরা সাধারণ ঐকিক নিয়ম দিয়ে করতে পারবা, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো তুমি ঐকিক নিয়ম দিয়ে করতে পারবে না। তাই আমি দুইটাই সূত্র দিয়ে করব। চলো দেখি। তার আগে আমার কিছু ডিফাইন করতে হবে। আসল বা মূলধন হচ্ছে পি, আর তারপর সময় বা বছর হচ্ছে এন, সাধারণত আমরা বছরের হিসাব করি। আর তারপর হচ্ছে মুনাফার হার, হচ্ছে আর কি আছে? আর হচ্ছে মুনাফা হচ্ছে আই। তারপর আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসল কি জিনিস? মুনাফার আসল মিলে হচ্ছে মুনাফা আসল, যেটা আমরা সাধারণত কি বলি? সুদে আসল বলি। ওই যে বলি না, সুদে আসলে সব ফেরত দেবো, ওই টাইপের। অর্থাৎ আমি যেটা মেইন আছে ওইটা, এবং পাশাপাশি যে মুনাফা পাইছি ওটা সব টোটাল, যেটা মুনাফা আসল ওটা হচ্ছে এ। তো যখন আমি সরল মুনাফা হিসাব করব, সরল মুনাফায় আই সমান পি আর এন বা পি এন আর, যে যেভাবে বসে আর কি। আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আই সমান এটা। এখন যদি তোমাকে বলে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফা কত, মুনাফাটা হবে এ মাইনাস পি, এটা হচ্ছে কি মুনাফা। আচ্ছা, সাধারণত মুনাফাটা বের করা যায় না। বলতে, যেহেতু আসল বারবার চেঞ্জ হয়, সেটা মুনাফা জিনিসটাও বারবার চেঞ্জ হয়। ওটা কোয়েশনের উপর নির্ভর করতেছে কিভাবে পার্সপেক্টিভ, মানে কোয়েশনের উপর নির্ভর করতেছে তুমি কিভাবে বের করবা। সাধারণত বিয়োগ করে বের করতে পারো। আচ্ছা, যাই হোক, সরল মুনাফার ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু পি আর এন, আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এ সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। দুই ক্ষেত্রে সবকিছুই যা আছে তার টাকাইতে বসাবো, কিন্তু আর এর ক্ষেত্রে, আর বসানোর ক্ষেত্রে আমি কি বসাবো? ভগ্নাংশ বসাবো। এটা কিন্তু মাথায় রাখতে হবে এই সূত্রের জন্য।
তুমি যদি সূত্রটা আরেকটু মডিফাই করো, 100 দিয়ে ভাগ করো বা কিছু করো, তখন অন্য বিষয়। কিন্তু যখন আমি এই সূত্রগুলো বসাবো তখন আর এর মান অবশ্যই ভগ্নাংশ। কিরকম? যদি 5% থাকে তাহলে আমি বসাবো 100/5। 5% মানে হচ্ছে কি 100/5। যদি 20% থাকে তাহলে হচ্ছে 100/20, বা কাটাকাটি করলে 5/1 হবে। তারপর যদি থাকে 0.5%, তাহলে কত? 0.5 ডিভাইডেড বাই 100। 0.5% মানে 50 বসাইও না, 0.5% মানে হচ্ছে 100-র মধ্যে আধা। অর্থাৎ পার্সেন্টেজটাকে আমার 100-তে কনভার্ট করে বা ভগ্নাংশে কনভার্ট করার পর তারপর এখানে মানটা বসাইতে হবে, তারপর অঙ্কটা করতে হবে, আর নাহলে তোমার আনসার ভুল আসবে। আর একটা কথা, তুমি যখন আর এর মানটা বের করবে, তোমাকে যখন বলো মুনাফার হার বের করো, তখন মুনাফার হার বের করার পর যে মানটা আসবে ওটাও আসবে ভগ্নাংশে। এভাবে ভগ্নাংশে আসবে, তারপর ভগ্নাংশ থেকে তোমাকে কি পার্সেন্টেজে নিয়ে যেতে হবে, অথবা না নিলেও সমস্যা নাই। তো এই বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই এই ম্যাথগুলোর ক্ষেত্রে অনেকেই ভুল করো। তুমি পার্সেন্টেজ আছে, ধরো আছে 0.5%, তুমি 0.5 বসাইছো, কিন্তু আনসার ভুল। পার্সেন্টেজে থাকলে ভগ্নাংশে নেওয়ার পর তোমার মানটা বসাইতে হবে। এতটুকু হচ্ছে ক্লিয়ার করতে হবে। আর যেসব সূত্র আছে লাভ ক্ষতি এসব সংক্রান্ত যেসব সূত্র তোমার আছে ওগুলো তুমি অর্গিন দিয়ে করতে পারবে, আর তেমন প্যারা নেই, এগুলো তোমার মুখস্থ করার দরকার নাই। এখন আমরা 3.5-এর কিছু ম্যাথ করবো, প্রত্যেকটা ম্যাথ থেকে একটা একটা করে করব, বাকিগুলো তোমরা পারবা। মানে যদি এই টাইপটা বুঝে থাকো, বাকিগুলো সেম, জাস্ট একটু মান চেঞ্জ করে দেয় অথবা একটু ঘটনাটা চেঞ্জ করে দেয়, কিন্তু ঘুরে ফিরে কাহিনী হচ্ছে সেম। এবার চলো একটা পিকনিক করি, পিকনিকের ম্যাথ করব। এই টাইপের ম্যাথ প্রায় আসে, মানে অধ্যায়ও আছে। একটা করলে এই টাইপের ম্যাথ যা আছে সবগুলো মোটামুটি পারবা। আচ্ছা, শুরু করি। বলা আছে বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকা ভাড়া করছে, ভালো কথা। অর্থাৎ টোটাল বাসের ভাড়া হচ্ছে 2400 টাকা, এবং প্রত্যেকে সমান ভাড়া দিবে। যতজনই হোক, 10 জন হলে 240 টাকা করে দিবে, 24 জন হলে 100 টাকা করে দিবে, যতজনই হোক। তারপর বলছে 10 জন যাত্রী অনুপস্থিত থাকায়, অর্থাৎ যতজন যাওয়ার কথা তার চেয়ে 10 জন কম গেছে, যার ফলে 8 টাকা বৃদ্ধি পাইছে। এখন বলছে বাসে কতজন যাত্রী গিয়েছিল, অর্থাৎ কতজন গেছে। যাওয়ার কথা কতজন এটা বলা নেই, বলছে কতজন গেছে, যে কোনো একটা বের করলে হয়েছে। তারপর প্রত্যেকে কত টাকা করে দিছে। আচ্ছা, এখন আমরা ধরি শুরুতে যাত্রী সংখ্যা x। তো সুতরাং শুরুতে মাথাপিছু বলতে তার প্রত্যেকে কত করে দিবে ওটা, বা পার হেড যা বলে, তার পার হেড টোটাল 2400, আছে এক্স জন, অর্থাৎ এটা হচ্ছে কি আমার পার হেড টাকা। তারপর 10 জন চলে যাওয়ার পর (2400/(x-10 টাকা)। এখন বলো এখান থেকে কোনটা বেশি হবে, প্রথমটা নাকি দ্বিতীয়টা? অবশ্যই দ্বিতীয়টা বেশি হবে। তুমি দুই দিক দিয়ে চিন্তা করতে পারো। একটা হচ্ছে কি, মানুষ যত কম হবে আমার মাথাপিছু খরচ বেড়ে যাবে। আবার আমি যখন একটা ছোট সংখ্যা দিয়ে ভাগ করব তখন ভাগফলটা বড় হবে। এখানে x এর চেয়ে (x-10) ছোট, তার মানে লব যেহেতু সেম, যেটার হর ছোট ওই ভগ্নাংশটা বড় হবে, অর্থাৎ এটা বড় হবে। তো আমি প্রশ্ন মতে বলতে পারবো, প্রশ্ন মতে 2400 ডিভাইড বাই (x-10) মাইনাস ডিভাইড বাই x ইকুয়াল টু কত? দুটা পার্থক্য হচ্ছে 8 টাকা। এই যে 8 টাকা বেড়ে গেছে বলছে ওইটাই। বা এখন যদি আমি লসাগু করি, x² মাইনাস 10x, আর এদিকে 2400x মাইনাস 2400x প্লাস মাইনাস মাইনাস প্লাস, তার হচ্ছে কত 24,000।
সমান হচ্ছে 8, বা এখন এখানে পাবো হচ্ছে 24,000, এদিকে পাবো হচ্ছে 8x² মাইনাস 80x পাবো। এখন যদি 8 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 3000 সমান x² মাইনাস 10x, সুতরাং x² মাইনাস 10x মাইনাস 3000 ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমি x এর মান বের করবো, x এর মান বের করার পর তারপর কি হবে, আমার অঙ্কটা সলভ হবে। অর্থাৎ এখানে আমার কি করতে হচ্ছে, আবার উৎপাদক বিশ্লেষণ করতে হচ্ছে। তো ঘুরে ফিরে কি 3.3 এর ম্যাথ। এখন হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করার পালা। x² মাইনাস 10x মাইনাস 3000 ইকুয়াল টু 0। এখন এটাকে এমনভাবে ভাঙতে হবে মাইনাস 10x কে যেন গুণফল 3000 হয়। তুমি অনেক কিছু ট্রাই করতে পারো, ধরো অনেক পার্থক্য 10 হবে, আর 40 গুণ 50 কত হয়, পার্থক্য কত 10, পার্থক্য 10 থাকতে হবে, কারণ এখানে মাইনাস 10x কে আমি ভাঙবো, মাইনাস 10 হোক বা প্লাস 10 হোক। এখন হচ্ছে 2000, তারপর ধরো 60 50 দিকে, তাহলে কত 3000, তো আমি পেয়ে গেছি, অর্থাৎ এভাবে ভাঙবো। এখন মাইনাস 60x নাকি মাইনাস 50x, এটা নির্ভর করতেছে এখানে প্লাস আছে নাকি মাইনাস আছে। যেহেতু মাইনাস, তার মানে মাইনাসটা বড় হইতে হবে, অর্থাৎ x² মাইনাস 60x প্লাস 50x মাইনাস 3000 ইকুয়াল টু 0, বা x ইন্টু x মাইনাস 60, 50 কমন নিলে x মাইনাস 60 ইকুয়াল টু 0। এখন x মাইনাস 60 ইন্টু x প্লাস 50 ইকুয়াল টু 0। এখান থেকে এখন x মাইনাস 60 ইকুয়াল টু 0, বা x সমান 60, অথবা x প্লাস 50 ইকুয়াল টু 0, x সমান মাইনাস 50। এখন এখানে দুইটা কেস হইতে পারে, একটা হচ্ছে কি x এর দুইটা মান পাইছে, কিন্তু আমরা জানি কি মানুষের সংখ্যা নেগেটিভ হইতে পারে না, নেগেটিভ হতে পারে না। তো সুতরাং x নট ইকুয়াল টু মাইনাস 50, সুতরাং x সমান 60। এখন আমার চাইছে হচ্ছে কি কতজন গেছে, তো যাওয়ার কথা ছিল কয়জন, x জন, অর্থাৎ 60 জন। তো সুতরাং যাত্রী গিয়েছে, সুতরাং যাত্রী গিয়েছে 60 মাইনাস 10 অর্থাৎ 50 জন। এবং মাথা পিছু ভাড়া কত, মাথা পিছু ভাড়া হচ্ছে আমার টোটাল ভাড়াটাকে 50 দিয়ে ভাগ করব, 24,000 ডিভাইডেড বাই 2400 ডিভাইডেড বাই 50, 0 0 চলে গেছে, 240কে 5 দিয়ে ভাগ করলে 4 8, অর্থাৎ 48, অর্থাৎ পার হেড টাকা ছিল 48 টাকা, এবং যাত্রী গিয়েছিল 50 জন, যাওয়ার কথা ছিল 60 জন কিন্তু গেছে 50 জন, 50। এবার আমরা মুনাফা থেকে কিছু ম্যাথ করব, এখান থেকে সাধারণত কোয়েশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা 26 নম্বর ম্যাথটা করি। এখানে আছে, এটা হচ্ছে তোমাদের অধ্যায়ে 3.5 এর একটা ম্যাথ। আচ্ছা, মুনাফার একই হারে 300 টাকার 4 বছরের মুনাফা এবং 400 টাকার 5 বছরের মুনাফা হচ্ছে সেম। অর্থাৎ আমি যদি 300 টাকা রাখি এবং 4 বছর পর টাকা তুলি, তাহলে অর্থাৎ সেম না, একত্রে 128 টাকা বলছে, তাহলে শতকরা মুনাফার হার কত? তো ধরি শতকরা মুনাফার হার 8 টাকা, 8% বা 8 টাকা। এখন এটা হচ্ছে কি আমি ভগ্নাংশে ধরছি। এখন দেখো বলছে মুনাফার হার সেম, অর্থাৎ দুই ক্ষেত্রে সেম। তো 300 টাকায় 4 বছরের
সরল মুনাফা কত হবে? মুনাফা হবে আই সমান কত? PRN পি কত? 300, আর হচ্ছে আমরা জানি না, এন হচ্ছে 4, তার মানে 1200 আর। তারপর 400 টাকায় 5 বছরের সরল মুনাফা কত? আবার PRN, এক্ষেত্রে পি এর মান হচ্ছে 400, অর্থাৎ মূলধন 400, আর এর মান আমরা বের করব, আর এন হচ্ছে 5, তার মানে 2000 আর। তো প্রশ্ন মতে কি বলতে হবে? এই দুইটা যোগফল হচ্ছে কত? 128, মানে দুইটা মুনাফার যোগফলে কত? 128। তো 1200 আর প্লাস 2000 আর ইকুয়াল টু 128, বা 3200 আর ইকুয়াল টু 128। তো সুতরাং আর সমান 128 ডিভাইডেড বাই 3200। এখন একটা বিষয় দেখো, আমরা যদি 128কে 32 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 4। আর এটা 32 দিয়ে ভাগ করি তাহলে আসবে হচ্ছে 100, তার মানে 4/100। এখন এটাকে আমরা কি করতে হবে? পার্সেন্টেজে নিয়ে যাইতে হবে। পার্সেন্টেজে নিতে হইলে এবং আর সমান 4/100 টাকা। সুতরাং মুনাফার হার কত হবে? 100 দিয়ে গুণ করতে হবে। 100 গুণ 100, অর্থাৎ ভগ্নাংশটাকে শতকরা নিতে হবে। পার্সেন্ট বা হচ্ছে কত? 4%। 100 কাটাকাটি আর 4%। সুতরাং মুনাফার হার কত? 4%। এটা মোটামুটি ইজি ম্যাথ ছিল, শুধুমাত্র বুঝতে হবে আমি কখন আর এর মানটা কিভাবে নিব। আর এর মান সবসময় আমি কি বসাবো? ভগ্নাংশে বসাবো, ভগ্নাংশে পাবো। তারপর আমার পার্সেন্টেজ নিয়ে কাজ করা থাকলে ওটা করব। পার্সেন্টেজ দেওয়া থাকলে ভগ্নাংশে নিয়ে গিয়ে কাজ করব। আর যদি আমার ভগ্নাংশ আসে এবং শতকরা মুনাফা চাই তাহলে হচ্ছে কত? 100 বের করব। এখানে দেখো তোমাকে বলে দিয়েছে শতকরা মুনাফার হার কত। শতকরা মানে হচ্ছে কি 100 কত। তো সুতরাং আমার বলতে হবে মুনাফার হার এত পার্সেন্ট, অথবা শতকরা মুনাফার হার, শতকরা মুনাফার হার 4 টাকা। এখানে কিন্তু আর 4% বলবো না, কেন? শতকরা আমি উল্লেখ করে দিছি। আমি যদি শতকরা উল্লেখ করি তাহলে আর পার্সেন্টেজ লেখার দরকার নাই। আর যদি আমি পার্সেন্টেজে মানে শতকরায় লিখছি কিন্তু শতকরা জিনিসটা উল্লেখ করি নাই, তাহলে পার্সেন্টেজ দিয়ে বুঝাইতে হবে কি আমি শতকরায় প্রকাশ করছি। তার মানে দুইভাবে আমি প্রকাশ করতে পারবো, একটা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে আর একটা হচ্ছে শতকরা লিখে। এবার আমরা নেক্সট ম্যাথটা করব। এখানে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা একসাথে বলা আছে। 4% মুনাফার হার, অর্থাৎ সুতরাং মুনাফার হার আর সমান 4%, বা হচ্ছে কত? 100 দিয়ে ভাগ করলে এত টাকা ভগ্নাংশে নিয়ে গেলে। এন সমান 2 বছর। তবে বলছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে 1 টাকা 2 বছরে। আচ্ছা আমি আগে বলি 2 বছরে সরল মুনাফাটাকে বের করে ফেলি। সরল মুনাফা আই সমান PRN, অর্থাৎ হচ্ছে পি ইন্টু 4/100। এন কত? এন হচ্ছে 2, তার মানে 4কে 100 দিয়ে ভাগ, 100কে 4 দিয়ে ভাগ করলে 25 টাকা। তারপর এখন আমরা বের করব 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত। বুঝতে পারছো? তাহলে এখন দেখো 2 বছর পর মুনাফা আসল, আগে মুনাফা আসলটা বের করি। মুনাফা আসল এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন, চক্রবৃদ্ধি লিখে দেবো, চক্রবৃদ্ধি হারে সমান হচ্ছে পি হচ্ছে কত? পি তো দেওয়া নাই, 1 প্লাস, অর্থাৎ পি ইন্টু 104 স্কয়ার। এখন একটা কথা বলো, এটা হচ্ছে আমার মুনাফা আসল, কিন্তু মুনাফা কত? মুনাফা হচ্ছে পি।
এটা আমার লাগবে। এখান থেকে আমি পেয়ে যাব হচ্ছে 100/104। তারপর সুতরাং মুনাফা ইকুয়াল টু পি ইন্টু 104/100² মাইনাস পি। লসাগু করলে কত হবে? লসাগু হচ্ছে 100², এদিকে কত 104² ইন্টু পি মাইনাস 100² ইন্টু পি। এটা আছে। এখন এটাকে চাইলে আমি একটু মানে একটু সংক্ষেপে লিখতে পারবো, এটা একটু পরে লিখতেছি। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তো আমাকে বলছে এই দুটোর পার্থক্য হচ্ছে 1 টাকা। এখন বলো সরল মুনাফা বেশি হয় নাকি চক্রবৃদ্ধি মুনাফা বেশি হয়? অবশ্যই চক্রবৃদ্ধি মুনাফা বেশি হবে, কারণ এটার ক্ষেত্রে আসলটা বারবার বেড়ে যাচ্ছে। তো আমি লিখবো প্রশ্ন মতে 104² ইন্টু পি মাইনাস 100² ইন্টু পি ডিভাইডেড বাই 100² মাইনাস কত 25/2 2p ডিভাইডেড বাই 25 ইকুয়াল টু হচ্ছে 1। এটা 2p। তো বা 104² থেকে 100² বিয়োগ করলে কত হবে? এটা ক্যালকুলেটর দিয়ে করো। ক্যালকুলেটর দিয়ে করলে হবে 104² ডিভাইড মাইনাস 100² অর্থাৎ 816। 816p ডিভাইডেড বাই 100² মানে হচ্ছে কত? এটা আর হচ্ছে 2/25p সমান হচ্ছে 1। এখন যদি আবার লসাগু করি তাহলে আসবে হচ্ছে, আচ্ছা এটাকে একটু ছোট করে আগে, ছোট করলে কত হবে? আমি যদি 4 দিয়ে ভাগ করি, আচ্ছা ভাগ করার দরকার নাই, এটা ইজিলি আরো করতে পারবো। লসাগু হচ্ছে 10,000 816p। এখন 10,000কে 25 দিয়ে ভাগ করলে কত? 10,000কে 25 দিয়ে ভাগ করলে হচ্ছে 400। 400কে 2 দিয়ে গুণ করলে 800, অর্থাৎ 800p সমান হচ্ছে 1। তো বা 816 থেকে 800 গেলে 16p ইকুয়াল টু 10,000। সুতরাং পি সমান 16 দিয়ে ভাগ করলে কত? 10,000কে 16 দিয়ে ভাগ করলে 10,000কে 16 দিয়ে ভাগ করলে ভাগফল আসবে 625 টাকা। তো সুতরাং আমার আনসার হচ্ছে 625 টাকা। আশা করি বুঝতে পারছো তোমার ম্যাথটা। এই দুইটা ম্যাথ যদি তোমরা বুঝে থাকো তাহলে মুনাফা সংক্রান্ত যেসব ম্যাথ আছে সবগুলাই পারবা। সূত্রগুলো লিখবা, কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকবে, কোনো একটা শর্ত দেওয়া থাকবে, কোনো একটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, ওইটা ইউজ করে তুমি মুনাফা সম্পর্কিত যে কোনো ম্যাথ করে ফেলতে পারবা। এবার এবার খুব সহজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বেসিকের একটা ম্যাথ করবো, সেটা হচ্ছে অনুপাত সম্পর্কিত। আমরা অনুপাত পড়ছি, হয়তো পড়ি নাই, কিন্তু তোমার অনুপাত জিনিসটা বুঝতে হবে। এখানে বলছে টোটাল পাইছে 260 টাকা তিনজনে, কিন্তু সমান না, তাদের একটা অনুপাত আছে। অনুপাত কি? ক যদি 2 টাকা পাই, খ পাবে 3 টাকা, গ পাবে 4 টাকা। এটা হচ্ছে বিষয়। তার মানে আমি বলতে পারবো যদি আমার টোটাল কয় টাকা থাকে, এই জিনিসটা আমি যদি টোটাল যোগ করি 2 যোগ 3 যোগ 4 কত? 4 3 7, 7 2 9, টোটাল হচ্ছে কি 9 টাকা। যদি আমার 9 টাকা থাকে, 9 টাকার মধ্যে 2 টাকা পাবে ক, 3 টাকা পাবে খ, 4 টাকা পাবে গ। বুঝতে পারছো? এই জিনিসটাই আমার বুঝাইছে। এখন টোটাল তো 9 টাকা না, টোটাল হচ্ছে কত? 260 টাকা। এখন আমরা ধরো একটা ঐকিক নিয়ম করি। এটা কিন্তু ঐকিক নিয়ম ছাড়া অনেক ইজিলি করতে পারবা, কিন্তু আমি করব হচ্ছে কি অনুপাতগুলো যোগ করব। অনুপাতগুলোর যোগফল আচ্ছা একটা জিনিস চিন্তা করো, আমি যদি তোমাকে বলি তাদের অনুপাত হচ্ছে অর্ধেক অর্ধেক, মানে তারা অর্ধেক অর্ধেক পাবে বা সমান সমান টাকা পাবে। তার মানে কি আমার যদি 2 টাকা থাকে তাহলে 1 টাকা 1 টাকা পাবে, ওইভাবে আর কি। তা আমি যদি বলি তাদের অনুপাত হচ্ছে 2:3, 2:3 মানে একজন 2 টাকা পাইলে একজন 3 টাকা পাবে। তার মানে টোটাল 5 টাকা যদি হয়, তার মধ্যে একজন 2 টাকা পাবে, একজন 3 টাকা পাবে। অর্থাৎ বৈষম্য হবে, কিন্তু একটা ডিসেন্ট ওয়েতে একটা ভাগ হবে, সুন্দরভাবে ভাগ হবে, কিন্তু সমান হবে না।
আনুপাতিক আকারে ভাগ হবে। এখন আমার যে এই জিনিসটা দেওয়া আছে ওইখান থেকে আমি বুঝতে পারতেছি আমার যদি টোটাল 9 টাকা থাকে, টোটাল 9 টাকা থাকলে তার মধ্যে ক পাবে 2 টাকা, খ পাবে 3 টাকা, গ পাবে 4 টাকা। এখন চলো এটা আমরা উইকিং নিয়ম দিয়ে করার সলভ করি। তাহলে বলতে পারবো মোট টাকা যদি 9 হয় তাহলে ক পাই 2 টাকা। এটা আমার অনুপাত থেকে বুঝতে পারতেছি। তার মানে মোট টাকা যদি 1 হয় তাহলে ক পাবে কত, ভাগ করতে হবে 9 ভাগের 2 টাকা। তাহলে মোট টাকা যদি কত হয়, 260 টাকা হয় তাহলে ক পাই কত, 2 ভাগের 9 গুণ 260 টাকা। এখন তুমি ভাগ করো, তাহলে আসবে হচ্ছে, যদিও ভাগ যাবে না, তার মানে ভাগ না গেলে কত হবে, ভাগ না গেলে হবে 2 গুণ 26 অর্থাৎ 520 ডিভাইড বাই 9 টাকা। এটা হচ্ছে কি অ্যান্সার। তো এইভাবে তুমি ক, খ, গ তিনটাই বের করতে পারবা। এখন আমি আর একটু উপায় দেখাবো যেভাবে তুমি করতে পারো। সেটা হচ্ছে ক পাবে মোট অনুপাত বাই ক এর অনুপাত ইন্টু মোট টাকা। অর্থাৎ আমি যদি বলি যে একজন এত টাকা পাবে, তাহলে এটা কিভাবে বের করবো অনুপাত থেকে, টোটাল অনুপাত নিচে থাকবে অর্থাৎ লব হরে থাকবে, আর লবে থাকবে যার টাকা বের করবো তার অনুপাত। এই ভগ্নাংশটাকে আমি মোট টাকা দিয়ে গুণ করবো, তাহলে আমি কি ক এর টাকাটা পেয়ে যাব। তো সুতরাং আমি বলতে পারবো ক পাবে মোট অনুপাত কত, বা অনুপাতের যোগফল কত 9, ক অনুপাত 2 অর্থাৎ কত সেম যা আছে তা অর্থাৎ 520 ডিভাইড বাই 9 টাকা। তাহলে খ পাবে টোটাল অনুপাত 9 আর ক্ষয়ের অনুপাত হচ্ছে 3 ইন্টু 260 ভাগ করলে 1/3 অর্থাৎ 260 বাই 3 টাকা। তাহলে গ পাবে, আমার আগে মোট অনুপাতটা বের করতে হবে, মোট অনুপাত হচ্ছে 9, তার হচ্ছে 4 ইন্টু 260 আর 4 দিয়ে গুণ করলে কত হবে, 104 অর্থাৎ 1040 ডিভাইড বাই 9 টাকা। এগুলো হচ্ছে কি আনসার। তুমি এভাবে বের করতে পারো অথবা ঐকিক নিয়ম দিয়ে বের করতে পারো। ঐকিক নিয়মটা তোমাকে দেখাইছে কারণ তুমি জিনিসটা যাতে বুঝতে পারো অনুপাত দিয়ে আমার কি বোঝাচ্ছে আসলে। এই জিনিসটাই বোঝাচ্ছে, আমি যে ঐকিক নিয়মটা করলাম ওইটাই আমার অনুপাত দিয়ে বোঝাচ্ছে। ওটা চাইলে আমরা এভাবে করে ফেলতে পারি, মোট অনুপাত আর থাকবে হরে আর উপরে থাকবে হচ্ছে কি যার টাকা বের করবো তার অনুপাত, বা যে কোনো ক্ষেত্রে যে কোনো অনুপাতের প্রবলেম এটাই, নিচে থাকবে মোট অনুপাত আর উপরে থাকবে যার বের করতেছে তার। এটা পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ, এবং এইসব ম্যাথ করার ক্ষেত্রে তোমাকে সাধারণত বিক্রয় মূল্যের পার্থক্য নিয়ে কাজ করা লাগে। যখন তোমার দুইটা বিক্রয় মূল্য দেওয়া আছে এবং তাদের পার্থক্যটা বলা আছে, এই যে 18x টাকা বেশি পাওয়া যায়, এখানে বলছে কি x% ক্ষতিতে বিক্রয় করলে যে বিক্রয় মূল্য হইতো 3x% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য তার চেয়ে 18x বেশি হইতো। অর্থাৎ ডিফারেন্স নিয়ে কাজ করতেছে, আমরাও ডিফারেন্স নিয়ে কাজ করব। চলো দেখি, প্রথমে x% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 মাইনাস x টাকা। তারপর 3x% লাভে লাভে ক্রয় মূল্য
100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 100 প্লাস 3x টাকা। এখন একটা বিষয় দেখো, আমি কি পাইছি? দুটোই বিক্রয় মূল্য পাইছি। কখন? যদি ক্রয় মূল্য 100 টাকা হয়। ক্রয় মূল্য 100 টাকা, এটা ফিক্সড। এখন x% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস x টাকা। আবার ঠিক সেম ক্রয় মূল্য অর্থাৎ 100 টাকায় 3x% যদি আমি লাভ করি, তাহলে 100 প্লাস 3x টাকা। কারণ আমি 100 কেন নিচ্ছি? কারণ আমাকে পার্সেন্টেজে বলছে। যখন আমাকে পার্সেন্টেজে বলা থাকবে, তার মানে আমি ক্রয় মূল্য 100 টাকা দিয়ে হিসাব করব। এখন দেখো দুটো বিক্রয় মূল্যের পার্থক্য কত। এখন কোয়েশ্চেন হইতে পারে আমি দুটো বিক্রয় মূল্যের পার্থক্য নিয়ে কাজ কেন করব? কারণ এখানে তোমার এই যে 18x টাকা বেশি পাওয়া যায়, এটা হচ্ছে কি বিক্রয় মূল্যের পার্থক্যটা দেওয়া আছে। কত টাকার জন্য ওটা দেওয়া নাই, ওটা আমি বের করব। তো আপাতত আমি জানি হচ্ছে কি এই দুটো বিক্রয় মূল্যের পার্থক্য। তো সুতরাং বিক্রয় মূল্যের পার্থক্য এটা হচ্ছে বড়, এটা থেকে বিয়োগ করবো 100 প্লাস 3x মাইনাস 100 মাইনাস x, অর্থাৎ 100 প্লাস 3x মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আসবে কত? 4x টাকা। আচ্ছা, এবার আমরা পার্থক্যটা নিয়ে কাজ করব। এখন দেখো দুটো বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 4x টাকা। কখন? যখন তাদের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। দুই ক্ষেত্রে ক্রয় মূল্য সেম। এক ক্ষেত্রে আমি ক্ষতিতে বিক্রি করবো, এক ক্ষেত্রে লাভে বিক্রি করবো। দুইটা হিসাব করে দেখলাম লাভ আর ক্ষতির মাঝখানে আমার বিক্রয় মূল্য, আমি যে মূল্যে বিক্রি করব বা বেচবো, ওটা পার্থক্য হচ্ছে 4x টাকা। তো আমি এখন লিখলাম উভয় বিক্রয় মূল্যের পার্থক্য 4x টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তো এখন যদি আমরা ওই নিয়মটা অ্যাপ্লাই করি, টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 ভাগ 4x টাকা। এখন উভয় বিক্রয় মূল্যের পার্থক্য 18x টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 গুণ 18x ডিভাইডেড বাই 4x টাকা। x চলে যাবে, 400কে যদি আমি 100কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে 25। 25 গুণ 18 কত? 4 25 100, তো 16-র মধ্যে 400, আর তাহলে 450 টাকা। 450 টাকা, এটা হচ্ছে আমার দ্রব্যটির ক্রয় মূল্য। এই যে পার্থক্যটা নিয়ে কাজ করছে, এটা খুবই একটা ইফেক্টিভ একটা ওয়ে। যখনই তুমি দেখবে বিক্রয় মূল্যের পার্থক্য নিয়ে আসে, তখন এই প্রসেসে করবা, অঙ্কটা মিলে যাবে। এবং এটা পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ, তাই এটা করবা। এবার আমরা ঐতিহাসিক চৌবাচ্চার ম্যাথ করব। চৌবাচ্চার ম্যাথগুলো অনেক ইন্টারেস্টিং, আর হচ্ছে কি করতে মজা লাগবে। দেখো, প্রথমে আমার বেসিক কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেভাবে থাকুক না কেন, আমি একক সময়ে নিয়ে যাব, অর্থাৎ 1 মিনিট থাকলে 1 মিনিটে, ঘন্টা থাকলে 1 ঘন্টায়, অর্থাৎ একক সময়ে 1 মিনিটে কতটুকু পূর্ণ হয়, 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হয়, ওটা আমি বের করে ফেলবো। ওটা বের করার পর তারপর দেখবো কি কি কাজ করা লাগে। বুঝতে পারছো? তাহলে কাজ করা ইজি হয়। তাহলে দেখি, একটি নল। এখন দেখো এখানে দুইটা কেস আছে। একটা হচ্ছে কি প্রথম নল, একটা নল আছে, ধরো এটা হচ্ছে চৌবাচ্চা। একটা নল দিয়ে যদি শুধু পানি যাইতেই থাকে, কোনো পানি বের হবে না, তাহলে সেটা 12 মিনিটে ফুল হয়ে যাবে। কিন্তু আমি যদি আরেকটা নল দিয়ে পানি বের করে দিই, কত মিনিটে 15 লিটার করে পানি বের করে দিই, তাহলে এটা পূর্ণ হতে 48 মিনিট লাগবে। স্বাভাবিক, কারণ ধরো তুমি বাড়িতে মোটর দিয়ে, বা বাড়িতে যেটা তোমার কি আছে, চৌবাচ্চা আছে বা ট্যাঙ্ক আছে, যাই থাকুক, ওইখানে তোমার পানি জমা হচ্ছে, কিন্তু পানি কোনো খরচ হচ্ছে না, তখন তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে। কিন্তু তুমি এদিক দিয়ে পানি পূর্ণ করতেছো, আবার 10-15টা ফ্ল্যাট একসাথে খরচ হচ্ছে, একসাথে সবাই মানে কি করতেছে, নিজেদের বালতিগুলো পূর্ণ করতেছে, তখন কি হবে? তখন একদিকে পানি যাবে, আরেকদিকে পানি খরচ হবে, এবং এটা ফিল আপ হইতে টাইম বেশি লাগবে। ওইটাই হচ্ছে এখানে। আমি যদি শুধুমাত্র পানি পূর্ণ করি একটি নল দ্বারা, একটি নল খোলা থাকলে,
নল খোলা মানে এটা নল দিয়ে পানি ঢুকতে পারে না, পানি বের হইতে পারে। খোলা মানে যে শুধু বের হবে এরকম না। যাই হোক, একটি নল খোলা থাকলে 12 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার এক অংশ। যদি শুধুমাত্র একটাই খোলা থাকে, পানি বের হবে না, শুধুমাত্র পানি ফিল আপ হবে। এখন তোমাকে আমি তোমাকে শুরুতেই বলছি যে যেভাবে থাকুক না কেন এই টাইপের কাজকর্ম, চৌবাচ্চা পূর্ণ হওয়া, কোনো কুয়া পূর্ণ হওয়া, কিংবা বিভিন্ন কাজের মেয়াদ আছে, এই যে এতজন মিলে এত কাজ করে, এই টাইপের সবগুলোতে তোমার একক সময়ে বের করতে হবে, একক ক্ষেত্রে। তো 1 মিনিটে পূর্ণ হয় কত? চৌবাচ্চার 1/12 অংশ। তারপর দুটি নল একসাথে খোলা থাকলে, দুটি নল একসাথে খোলা থাকলে তখন 48 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার এক অংশ। তার মানে 1 মিনিটে পূর্ণ হবে চৌবাচ্চার 48/1 অংশ। এখন দেখো দুটার মধ্যে পার্থক্য আছে না? একটা বেসিক পার্থক্য দেখো, এখানে 1 মিনিটে এতটুকু অংশ পূর্ণ হচ্ছে, কিন্তু 48 যদি দুটো একসাথে খোলা থাকে তখন 1 মিনিটে আরো কম পূর্ণ হচ্ছে। দুটো পার্থক্য আছে না? দুটো পার্থক্য কত? দুটো পার্থক্য হচ্ছে 15 লিটার। কিভাবে? তুমি দেখো, সিনারিওটা একটু চিন্তা করো। এই যে চিত্রটা আঁকলাম, চিত্রটাকে চিন্তা করো। ধরো 1 মিনিটের সিনারিও আমি বের করতেছি। 1 মিনিট, 1 মিনিটে কি কি ঘটনা হয়? 1 মিনিটে দিক দিয়ে যে পানিটা ঢুকে, ওই পানির ঢোকার ফলে এটা 12/1 পূর্ণ হয়। বুঝতে পারছো? আর ওই 1 মিনিটে কি করে 15 লিটার পানি বের করে দেয় এই নলটা। যার ফলে কি হয়, এই যে 1/12 পূর্ণ হয়েছে, ওটা থেকে 15 লিটার চলে যাওয়ার ফলে আমার আসলে পূর্ণ হয় কত? 1/, মানে 1/48 অর্থাৎ 48/1। তার মানে আমি বলতে পারবো, জিনিসটা চিন্তা করো, 1 মিনিটে, 1 মিনিটে কি কি হয়? 1 মিনিটে 1/12 পূর্ণ হয়, হইলো। এগুলো পরীক্ষা লিখবে না, আমি তোমার বুঝার জন্য বলতেছি। 1/12 পূর্ণ হয়, তারপর 15 লিটার বের হয়ে যায়, তো আসলে তা আসলে কি হয়? আসলে কি 1/12 পূর্ণ হয় না? ওই যে 15 লিটার বের হয়ে গেছে, যার ফলে আমার পূর্ণ হয় কত? আসলে 48/1, অর্থাৎ আরো কম পূর্ণ হয়। এখন আমি বলতে পারবো এই সিনারিও থেকে, প্রশ্ন মতে এখান থেকে তুমি পরীক্ষার খাতায় লিখবা, এখান থেকে তোমার আনসার শুরু। এইগুলো হচ্ছে বোঝার জন্য। তো প্রশ্ন মতে 1/12 অংশ -15 সমান 1/48 সরি 48/1। এখন যদি আমি বিয়োগ করি, তাহলে 1/12 মাইনাস 12/1 মাইনাস 48/1 অংশ সমান 15 লিটার। এটা আমি বলতে পারবো। তো এখন যদি বিয়োগ করি, 48 হচ্ছে লসাগু, 4 মাইনাস 1 অংশ সমান 15 লিটার। এখন দেখো, এখন অর্থাৎ 48/3 সমান 15 লিটার। তো সুতরাং 1 অংশ সমান 15 × 48 ÷ 3 লিটার। ভাগ করলে, ধরো এটা আমি যদি 48কে 3 দিয়ে ভাগ করি, তাহলে আসবে কত? 348। 16 × 15 হচ্ছে 300।
সরি 240 লিটার। তো তার মানে হচ্ছে কি 1 অংশ সমান 240 লিটার। এখন আমি 1 অংশ মানে কি? 1 অংশ মানে হচ্ছে পুরোটা। তো সুতরাং আমি পুরোটা পেয়ে গেছি না? এই যে 1 অংশ পরিমাণটা বের করতে পারলে আমার অঙ্কটা চলে আসবে। এই যে দেখো, অর্থাৎ চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? চৌবাচ্চাটিতে পানি ধরে হচ্ছে 240 লিটার, যেটা আমরা বের করছি। তো এটা হচ্ছে আমার কি আনসার। এবার আমরা নৌকার ম্যাথ করব। সাধারণত নৌকার ম্যাথ একটু ইজি হয়, এটা একটু কমপ্লেক্স ম্যাথ, আর তাও চেষ্টা করি। ধরো দাঁড়ের বেগ এবং স্রোত বেগ বের করতে বলছে। আচ্ছা, স্রোতের অনুকূল আর প্রতিকূল বলতে কি বোঝায়? অনুকূল মানে হচ্ছে দাঁড়ের বেগ এবং স্রোতের বেগ, অর্থাৎ আমি যে বেগে নৌকা চালাবো এবং স্রোতের যে বেগ থাকবে ওটা যোগ হয়ে বেগ আরো বেড়ে যাবে, নৌকা আরো বেশি স্পিডে যাবে, তখন হচ্ছে স্রোতের অনুকূলে। আমি যেদিকে যাব স্রোত ওই দিকে। আর প্রতিকূল হচ্ছে আমি যেদিকে যাচ্ছি স্রোত তার বিপরীত দিকে আসতেছে, যার ফলে কি আমার বেগ কমাই দিচ্ছে। এখন আগে জিনিসটা আমি ধরি, দাঁড়ের বেগ x কিলোমিটার পার ঘন্টা। যেহেতু বেগ লিখছি তার মানে পার ঘন্টায় হিসাব করতে হবে। তারপর স্রোতের বেগ y কিলোমিটার প্রতি ঘন্টা। এখন স্রোতের অনুকূলে নৌকার বেগ কত? স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে x প্লাস y কিলোমিটার। প্রতি ঘন্টা লিখতে হবে না, জাস্ট ঘন্টা লিখলে হবে। তারপর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ x মাইনাস y কিলোমিটার প্রতি ঘন্টা। এখন দেখো, এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে। ইনফরমেশনটা দেওয়া হচ্ছে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যাবে ততক্ষণে 3 কিলোমিটার স্রোতের প্রতিকূলে যাবে, অর্থাৎ সেম টাইম কিন্তু স্রোতের অনুকূলে গেলে, অর্থাৎ আমি যেদিকে স্রোত ওইদিকে গেলে আমি 5 কিলোমিটার যাইতে পারবো, কিন্তু আমি যদি উল্টা দিকে যাই আমি 3 কিলোমিটার যাইতে পারবো। আবার আমি এখান থেকে বলতে পারি না, অর্থাৎ এখন এই জিনিসটা মানে কি, স্রোতের অনুকূলে সে প্রতি ঘন্টায় x প্লাস ওয়াই কিলোমিটার যাবে, আবার প্রতি ঘন্টা x মাইনাস ওয়াই কিলোমিটার যাবে কখন? প্রতিকূলে, সেম 1 ঘন্টাতেই। তো আমি বলতে পারবো স্রোতের প্রতিকূলে, আচ্ছা আমি এখানে লিখি, জিনিসটা এখানে লিখি, অর্থাৎ স্রোতের প্রতিকূলে x মাইনাস ওয়াই কিলোমিটার গেলে অনুকূলে যায় x প্লাস ওয়াই কিলোমিটার। তো সুতরাং স্রোতের প্রতিকূলে 1 কিলোমিটার গেলে অনুকূলে যাবে x প্লাস ওয়াই ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই কিলোমিটার। তো এখানে আছে কত? 3। 3 কিলোমিটার গেলে অনুকূলে যাবে কত? x প্লাস ওয়াই ইন্টু 3 ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই কিলোমিটার। এখন দেখো, স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার গেলে অনুকূলে এতটুকু যাবে, আবার ওই মানটা 5 কিলোমিটার দেওয়া আছে না, তো সুতরাং আমি বলতে পারবো সুতরাং সুতরাং যে মানটা আসছে ওটা হচ্ছে কত? x প্লাস ওয়াই ডিভাইড বাই x মাইনাস ওয়াই ইন্টু 3 সমান কত? 5, যেটা আমি প্রশ্ন থেকে পাইছি। অর্থাৎ 3x প্লাস 3y, x মাইনাস ওয়াইকে 5 দিয়ে গুণ করলে 5x মাইনাস 5y, এটাকে এই পাশে নিয়ে আসলে 2x সমান 8y, সুতরাং x সমান 4y, এটা পাইলাম। এখন আমার বাকি কাজ করতে হবে কখন? 15 কিলোমিটার নিয়ে। এখন দেখো, এই 15 কিলোমিটার নিয়ে কি দেওয়া আছে? আমার বলা আছে যে সে 15 কিলোমিটার যাবে এবং ফিরে আসবে, টোটাল তার 4 ঘন্টা লাগবে। এখন
তার মানে কি, একবার যদি সে প্রতিকূলে যায় একবার অনুকূলে, সে যাওয়ার সময় যদি স্রোতের দিকে থাকে তাহলে আসার সময় বিপরীত দিকে প্রতিকূলে থাকবে, আবার যদি সে যাওয়ার সময় প্রতিকূলে থাকে আসার সময় অনুকূলে থাকবে, ঘুরে ফিরে যোগফল সেম হবে। তো আমি বলতে পারবো প্রশ্ন মতে কত 15 ডিভাইডেড বাই কত এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে কত স্রোতের প্রতিকূলে যাইতে, ও সরি অনুকূলে যাইতে সময়, প্লাস 15/x - y ইকুয়াল টু 4। এটা দেওয়া আছে। এটা হচ্ছে প্রতিকূলে যাইতে 15, মানে যাওয়ার সময় প্রতিকূলে, সরি যাওয়ার সময় অনুকূলে, আসার সময় প্রতিকূলে, অথবা আসার সময় প্রতিকূলে, যাওয়ার সময় অনুকূলে, এই যে কোনো একটা ধরলেই হয়েছে। তো বা এখন লসাগু হচ্ছে কত x² - y² আর 15 ইন্টু 15x - 15y প্লাস 15x প্লাস 15y ইকুয়াল টু 4। এখন ওয়াই ওয়াই চলে যাবে, তার মানে 30x ইকুয়াল টু 4x² মাইনাস 4y²। এখন দেখো আমি পাইছি কি, আমি পাইছি x সমান 4y, তো এই মানটা বসাবো। x সমান যদি 4y হয় তাহলে 30x সমান 120y, এটা সমান 4×16 64y², তুমি যদি মান বসাও মাইনাস 4y², বা এখন পাবো হচ্ছে 60y² মাইনাস 120y ইকুয়াল টু 0, বা ওয়াই দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 60y মাইনাস 120 সমান 0। এবার দেখো তো, সুতরাং y সমান 120 ডিভাইড বাই 60 অর্থাৎ 2। তো সুতরাং স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার। তো সুতরাং নৌকার বেগ কত 4 দুগুণে 8, আর 4y x সমান কত 4y না, তার মানে এটা 4 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 8 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা আমরা চলে আসে, সরি নৌকার বেগ না, এটা হচ্ছে দাঁড়ের বেগ। বুঝতে পারছো? এই ম্যাথটা একটু কমপ্লেক্স, চাইলে তোমরা আরেকবার দেখতে পারো। তারপর যদি এই প্রসেসটা না বুঝো তাহলে কমেন্ট করো, আমি দরকার হলে একটা এক্সট্রা ক্লাস বা এক্সট্রা ভিডিও দিয়ে এই ম্যাথটা তোমাদের করাই দিব। আচ্ছা, আপাতত হচ্ছে এই ম্যাথটা গেল, এখন আমরা আরেকটা ম্যাথ করব, তারপর এই অধ্যায়টা মোটামুটি আমরা শেষ করে দেব। এই ম্যাথ এই ম্যাথগুলো আমরা কিন্তু ক্লাস 5-6এও করে আসছি, তাও আমাদের দিছে যাতে এই জিনিসগুলা হচ্ছে কি তোমার প্রবলেম সলভিং স্কিলটা বাড়াতে সাহায্য করবে। এগুলো হচ্ছে খুবই বেসিক প্রবলেমগুলো, এবং একটু মাথা খাটানো লাগে। দেখো, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ করে 7 দিনে। এখন বলছে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জনের 6 দিনে ওই কাজটা করতে পারবে, অর্থাৎ আমাকে সময়টা বের করতে বলছে, আমার সময় থাকবে সবার লাস্টে। তা আমি জিনিসটা লিখবো 10 জন লোক 7 দিনে কাজটি শেষ করে দৈনিক 6 ঘন্টা পরিশ্রমের মাধ্যমে 6 ঘন্টা পরিশ্রমের মাধ্যমে। এখন তোমার প্রশ্ন হতে পারে, আমি এই যে লাইনটা দেওয়া আছে আমি এটা উল্টা করে কেন লিখলাম? কারণ আমার বের করতে হবে কি সময়টা, অর্থাৎ দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে। তো এটা সবার লাস্টে লাগবে, আমি এদিক দিয়ে ক্যালকুলেশন করবো, এখানে মানে এদিক দিয়ে চেঞ্জ করব বাম পাশে, আর এখানে ডান পাশে সবার লাস্টে এসে ওটা চেঞ্জ হইতে থাকবে এবং আমার আনসারটা দিবে। তো আমার কার আনসার লাগবে, দৈনিক কত ঘন্টা কাজ করে ওইটা, তো ওইটাই আমার ডানে লিখতে হবে, এবং ওইভাবে তুমি বাংলাটা সাজাই নিবা। আর না পারলেও ধরো তুমি বাংলা যদি খুব ভালো নাও পারো সাজাইতে, সমস্যা নাই, কোনো মতে লিখে দিবা। আমার অঙ্ক করাটা হচ্ছে মেইন, কোনো মতে লিখতে পারলেই, মানে বুঝাইতে পারলেই হয়েছে, গ্রামার ঠিক হবে কথা নাই। এখন
আমার কাজ হচ্ছে ধরো এখানে 10 জন 7 দিন, এখানে 14 জন 6 দিন, চেঞ্জ হয়ে গেছে না? তো কিভাবে চেঞ্জ করবো আমি জিনিসটা? আমি প্রথমে একটা নিব, ওইটাকে 1 বানাবো, তারপর এটা নিব, ওটাকে 1 বানাবো, তারপর আবার 1 থেকে 14, আবার 1 থেকে 6 ওটা বানাবো। আচ্ছা 10 জনকে আগে 1 বানাই। তাহলে একজন লোক 7 দিন পরিশ্রম করে 7 দিনে কাজটি শেষ করে তার দৈনিক তাই কত ঘন্টা কাজ করতে হবে? বেশি করতে হবে নাকি কম করতে হবে? অবশ্যই বেশি করতে হবে। যেহেতু 10 জনের যা কাজ করে একজনকে তা করতে হইলে তাকে আরো বেশি কাজ করতে হবে, অর্থাৎ 6 গুণ 7 ঘন্টা পরিশ্রমের মাধ্যমে। এখন তোমার কোয়েশ্চেন হতে পারে একদিনে তো আর 42 ঘন্টা হয় না, একদিনে তো 24 ঘন্টা। এটা সমস্যা নাই, তার মানে একজনের পসিবল না, কিন্তু ম্যাথমেটিক্যালি আমি আনসারটা লিখবো। তারপর একজন লোক একদিনে কাজটি শেষ করে, তার মানে আরো বেশি কাজ করতে হবে। সরি, এখানে হবে 10, আমি চেঞ্জ করছি 10কে না, তাহলে এখানে 10 বসবে। তো 6 গুণ 10 গুণ 7। সে যদি আরো কম সময়ে কাজটা শেষ করতে চায় তাকে আরো বেশি পরিশ্রম করতে হবে। ঠিক আছে, এখন তাহলে 14 জন লোক একদিনে কাজটি করতে চাইলে তাহলে তাহলে তাকে পরিশ্রম কি বেশি করতে হবে না কম? অবশ্যই কম করতে হবে, 14 জন যেহেতু। তা 6 গুণ 10 গুণ 7 ডিভাইডেড বাই 14 যা আছে তা। এখন 14 জন লোক যদি 6 দিনে করতে চাই তাহলে তাকে আরো কম কাজ করতে হবে ডেইলি, যেহেতু আমার দিন আরো বেশি আছে, তার মানে আবার ভাগ করব। বুঝছো? আমরা সাধারণত নিয়মে প্রথমে ভাগ করি তারপর গুণ করি। এটা কিন্তু তোমার ক্ষেত্রভেদে ভিন্ন হবে, কখন বাড়তেছে কখন কমতেছে এটা বুঝতে হবে। যদি বাড়ে তাহলে গুণ, যদি কমে তাহলে ভাগ। এখন আমি করি 6 আর 6 চলে যাবে, ভাগ করলে 2, 2কে 10 দিয়ে ভাগ করলে 5, অর্থাৎ 5 ঘন্টা। অর্থাৎ সে যদি ডেইলি 5 ঘন্টা কাজ করে তাহলে সে মানে 14 জন যদি ডেইলি 5 ঘন্টা করে কাজ করে তাহলে 6 দিনে কাজ করা সম্ভব। আমি জিনিসটা আবার সামারি করতেছি। 14 জন লোক 7 দিনে কাজটা শেষ করে দৈনিক 6 ঘন্টা পরিশ্রমের মাধ্যমে। উপরের লাইনটাকে আমি উল্টা করে লিখছি কারণ আমার দৈনিক কত ঘন্টা ওটা বের করতে হবে। এখন তারপর কি করতে হবে? সবগুলোকে 1 বানাইতে হবে। তো প্রথমে আমি 10 জনকে 1 জন বানাবো। তো 10 জনের যে কাজটা করবে 10 জন যে কাজটা করবে ওই কাজটা যদি একজনে করতে চাই তাহলে কাজ আরো বেশি করতে হবে, তার মানে গুণ করতে হবে। তারপর 7 দিনে করতে চাইলে মানে 7 দিনে যে কাজটা আমি করতেছি ওইটা যদি আমি 1 দিনে করতে চাই আমাকে আরো বেশি কাজ করতে হবে, তার মানে আরো আবার গুণ করা লাগবে। এখন 1 পাই গেলাম, এখন 1 থেকে আবার 14 বানাবো। এখন 1 থেকে 14 আসতে গেলে তাহলে তাকে আরো কাজ কম করতে হবে, যেহেতু আমার মানুষ বেশি। তারপর তাই ভাগ করলাম। আবার 1 দিন থেকে আমি 6 দিনে আসবো, অর্থাৎ আমি যে কাজটা 1 দিনে করার কথা ওটা আমি 6 দিনে করতেছি, তার মানে আমার ডেইলি আরো কম কাজ করা লাগবে, তার মানে আমি আবার ভাগ করব। ভাগ করার পর এটা আসবে। বুঝতে পারছো? এবার আরেকটা ম্যাথ করবো, এটা হচ্ছে লাস্ট ম্যাথ। আচ্ছা দেখো, বলছে মিতা একটা কাজ 10 দিনে করতে পারে, রিতা সেই কাজ 15 দিনে করতে পারে, তারা একত্রে কত দিনে কাজটা করতে পারবে? এখন আমি ধরবো কি মোট কাজ 1 অংশ, টোটাল হচ্ছে কি 1 অংশই। এখন দেখো আমার আমি আগে বলছিলাম যে চৌবাচ্চার ম্যাথগুলো করছি বা এরকম কাজের ম্যাথের ক্ষেত্রে আমি সবসময় একে নিয়ে আসবো, এককে। এখন মিতা 10 দিনে করে 1 অংশ কাজ, সুতরাং 1 দিনে করে 10 ভাগের 1 অংশ কাজ। তারপর আবার রিতা 15 দিনে করে 1 অংশ কাজ, তো সুতরাং 1 দিনে করে অংশ কাজ। এখন দেখো তারা যদি একসাথে করে, মিতা 1 দিনে 10 ভাগের 1 অংশ কাজ করে, তারপর রিতা 15 ভাগের 1 অংশ কাজ করে, এখন তারা যদি একসাথে কাজ করে তাহলে আরো বেশি কাজ করবে, অর্থাৎ যোগ হবে। তারা একসাথে 1 দিনে করে মোট যোগ করব, যোগ করলে আসবে লসাগু 30, 3 যোগ 2 অংশ কাজ, আর 5 দিয়ে 30কে ভাগ করলে এত অংশ কাজ।
অর্থাৎ তারা একদিনে 6/1 কাজ করে। তো আমাকে বলছে সে কতদিনে কাজটা শেষ করতে পারবে, তারা দুইজনে। তো এখন আমি জিনিসটাকে উল্টা করে লিখবো, অর্থাৎ আমাকে বের করতে হবে 6/1 কাজ কতদিনে করে। এখন 6/1 কাজ করে একদিনে, কত, একত্রে। তা আমার বের করতে হবে কি, এক অংশ কাজ করে 1/1/6 দিনে, অর্থাৎ 6 দিনে। এটা হচ্ছে কি আনসার, অর্থাৎ তারা একত্রে 6 দিনে কাজটা করে ফেলবে। এই অধ্যায়ের মোটামুটি সব টাইপের ম্যাথ আমি করাইলাম। তারপর যে কোনো ম্যাথে তোমার প্রবলেম থাকে, অথবা তুমি এই ক্লাসের কমেন্টে বলতে পারো, অথবা আমাদের যেটা ডিসকাশন গ্রুপ আছে ফেসবুক বা মেসেঞ্জার, ওইখানে তোমরা জানাইতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার, এবং এর মাধ্যমে তোমাদের এই অধ্যায়টা শেষ হলো।